যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। ফের স্থাপনা বানালেও ঝরে পড়া প্রাণ ফিরে আসবে না আক্ষেপ প্রধানমন্ত্রীর। সহিংসতার তদন্তে সহযোগিতা নেওয়া হবে জাতিসংঘের। দেশের পরিস্থিতি জানাতে আজ ফের কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়। কেউ যাতে গুজবে কান না দেয় সে চেষ্টায় সরকার। এবং অপরচুনিটি কার্ডের সুফল পাচ্ছে জার্মানি। এবছর দেশটিতে গেছেন ৮০,০০০ অভিবাসন প্রত্যাশী দক্ষ শ্রমিক। সুযোগ লুফে নিতে পারে বাংলাদেশও। এবার বিস্তারিত। কোটা আন্দোলন কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির সুষ্ঠু বিচারে শক্তিশালী বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় যথাযথ তদন্তে আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের সহযোগিতা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে হতাহতের ঘটনা উল্লেখ করে সরকার প্রধান বলেন, ধ্বংস হওয়া স্থাপনা আবারও নির্মাণ করা যাবে, কিন্তু যে প্রাণগুলো ঝরে গেছে তা আর ফিরে আসবে না। জাতিসংঘের খাদ্য কর্মসূচির হিসেব অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে, আর অভ্যন্তরীণ ক্ষুদ্র জলাশয়ের মাছ উৎপাদনের তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বিশ্বের বিভিন্ন দেশে মাছ রপ্তানি করে আয় বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে প্রতি বছর পালন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহ। এবারের মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পেল সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, সহিংসতায় যারা স্বজন হারিয়েছেন তারা ন্যায় বিচার পাবেন। আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি। আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরো 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি। আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশি, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। সরকার ছাত্রদের দাবি মেনে নেয়ার পরও কেন আন্দোলনের নামে এমন ধ্বংসযজ্ঞ, এমন প্রশ্ন রাখেন শেখ হাসিনা। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছ চাষে সফলতা অর্জনকারী 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশের চলমান পরিস্থিতি বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের জানাতে আজ ফের ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আন্তর্জাতিক সম্প্রদায় যেন কোনো গুজবে কান না দেয় সেই চেষ্টাই করছে সরকার। গেল কয়েকদিনের কোটা আন্দোলন আর তা কেন্দ্র করে সংঘর্ষ সহিংসতার দিকে নজর ছিল বিশ্বেরও। কোনো দেশ মন্তব্য করেছে, কোনো দেশ অভ্যন্তরীণ বিষয় বলে বিরত ছিল মন্তব্য থেকে। তবে স্থিতিশীলতার প্রত্যাশা ছিল প্রায় সবারই। গত 21 জুলাই ঢাকায় নিযুক্ত 30 রাষ্ট্রদূত সহ 49 মিশনের প্রতিনিধির কাছে পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইউরোপীয় ইউনিয়নের সাথে নির্ধারিত অংশীদারিত্ব ও সহযোগিতা সংলাপ স্থগিত হয়েছে। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ঠিক হবে নতুন সময়। যে পোস্টপোনমেন্টের কথা বললেন, এটা আসলে এরকম হয়তো আরো 2-1টা পোস্টপোনমেন্ট আসতে পারে। ধরেন আগামী 3-4 দিনের পরে একটা মিটিং আছে ঢাকাতে, তখন ন্যাচারালি তারা হয়তো বলবে যে না এই মুহূর্তে ঢাকায় আসা হবে না, বা আমাদের হয়তো একটা মিটিং আছে বলে যে না আর কদিন পরে হবে। এই ধরনের এটা কোনো পলিসি ইনডিউসড পোস্টপোনমেন্ট বলে আমরা এখনো মনে করছি না। পররাষ্ট্র সচিব জানান, বিদেশিরা যেন কোনো গুজবে কান না দেন সেজন্য কাজ করছে বাংলাদেশি মিশনগুলো। ঢাকায় বৃহস্পতিবার ফের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হবে কূটনীতিকদের কাছে। বিভিন্ন রকমের গুজবের উপর ভিত্তি করে বা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের উপর ভিত্তি করে কিছু কিছু সংস্থা, আমি নাম বলতে চাই না, তারা কমেন্টস করছে বা স্টেটমেন্ট দিচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের যে দূতাবাসগুলো আছে তাদেরকে যতটুকু সম্ভব বস্তুনিষ্ঠ
তথ্য দিয়ে তাদেরকে আমরা ফার্নিশ করছি। আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন, অর্থাৎ যাদের অনেক প্রশ্ন আছে যেটা তারা হয়তো অনেক বড় মিটিংয়ে হয়তো তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেগুলো আমরা তাদেরকে ইন্টিমেটলি অ্যাড্রেস করব, এটা আমরা আশা রাখি। বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থেকে সারা বিশ্বের সাথে যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের মিশনগুলো। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক হামলাগুলো ছিল সন্ত্রাসী হামলার মতো এবং হামলাকারীদের লক্ষ্য ছিল সরকারের পতন ঘটানো। গণভবনে ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা তার সঙ্গে দেখা করতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রীলঙ্কার আদলে নৈরাজ্য তৈরি করতে চেয়েছিল দুষ্কৃতিকারীরা। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান। বাংলাদেশে পরিস্থিতির উন্নতি ও জনজীবন স্বাভাবিক হওয়ার বিষয়ে চীন অবগত আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। তিনি বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন সামগ্রিক পরিস্থিতি নিয়ে অবগত আছে। ঢাকা বেইজিংয়ের কৌশলগত অংশীদারিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দুই দেশ একসাথে কাজে প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় এ বিষয়ে আলোচনার বরাতে তিনি বলেন, বর্তমানের মতো আগামীতেও দুই দেশ ঘনিষ্ঠভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে কাজ করে যাবে। জার্মানিতে প্রায় প্রতিদিনই বাড়ছে অভিবাসন প্রত্যাশী দক্ষ শ্রমিকদের সংখ্যা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্কিলড ইমিগ্রেশন অ্যাক্ট বা দক্ষ অভিবাসী শ্রমিক আইনের আওতায় চলতি বছর এখন পর্যন্ত ৮০,০০০ বিদেশি শ্রমিক ভিসা পেয়ে জার্মানিতে এসেছেন। এমন সুযোগ বাংলাদেশি তরুণরাও লুফে নিতে পারেন বলে মত দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতের। জার্মানি থেকে অনামিকা বোরার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছর দক্ষ শ্রমিক ও জনবলের অভাব মেটাতে অভিবাসন আইন শিথিল করে জার্মানি সরকার। অপরচুনিটি কার্ড নামে একটি বিশেষ সুযোগ চালু করে দেশটি, যার জেরে দেশটিতে ভিনদেশি দক্ষ জনবল ও শ্রমিক আসার সংখ্যা বাড়তে থাকে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর প্রায় ৮০,০০০ বিদেশি শ্রমিক বিশেষ ভিসায় জার্মানিতে প্রবেশ করে দেশটির বিভিন্ন খাতে কাজ করছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারি বেসরকারি নানা জরিপ বলছে, দক্ষ শ্রমিকদের জার্মানিতে আসার এই সংখ্যা গেল বছরের একই সময়ের তুলনায় ৩,০০০ বেশি। অন্যান্য দেশের মতো আর এই সুযোগটিও বাংলাদেশি তরুণরাও কাজে লাগাতে পারে বলে মনে করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশ থেকে তারা ২৬,০০০ ম্যান পাওয়ার কিংবা শ্রমিক বা দক্ষ ওয়ার্কার যাই বলি এগুলি নেবে এবং সেই জন্য IELTS, ইংরেজি শিক্ষা, তারপরে জার্মান শিক্ষা কিছুই লাগবে না, এসব কথাবার্তা। তবে আগ্রহী বাংলাদেশিদের সতর্ক করেছেন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। পরামর্শ দিয়েছেন বৈধ উপায়ে সঠিকভাবে জেনে বুঝে জার্মানিতে আসার। যারা আপনারা জার্মানি আসতে চান বাংলাদেশ থেকে, দয়া করে আপনারা অবৈধ পথে জার্মানি আসবেন না। বর্তমানে ইউরোপের পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনারা দয়া করে ট্রেনিং অথবা পড়াশোনার স্টুডেন্ট হিসাবে আপনারা জার্মানি আসবেন। জার্মানির অপরচুনিটি কার্ড পাওয়ার ক্ষেত্রে শিক্ষা ও কারিগরি যোগ্যতার পাশাপাশি জার্মান ও ইংরেজি ভাষায় দক্ষতা ভিসা পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লেবাননে আরামুন কারবাসমুন শাখার অভিষেক হয়েছে। শাহ মোহাম্মদ আলমগীরকে সভাপতি, রাসেল শেখকে সাধারণ সম্পাদক করে এর শাখা কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক শিকদার। বিশেষ অতিথি ছিলেন আশফাক তালুকদার, কবির মিয়াজি, শাহিদা আক্তার সহ আরও অনেকে। প্রধান বক্তা ছিলেন SM জসিম। বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটিকে শক্তিশালী করা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করার লক্ষ্যে এই শাখা কাজ করবে বলে জানায় নয়া কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিয়োগের বিনিময়ে ৯ বছর পূর্তি হয়েছে বুধবার। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে দীর্ঘ ৬৮ বছরের বন্দি দশা ও গ্লানি কাটিয়ে প্রথম নাগরিক পরিচয় পায় ছিটমহলবাসীরা। সংযুক্ত হন স্ব স্ব দেশের মূল ভূখণ্ডে।
বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল দাসিয়ার ছড়ার মানুষ জানিয়েছে, এই 9 বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বদলে গেছে জনপদ, বদলে গেছে তাদের জীবনমান। হুমায়ুন কবির সূর্যের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোগী নিয়ে যাতায়াতের খুব একটা অসুবিধা ছিল, বুঝলেন নাই? এখন এই যে রাস্তাঘাট কমপ্লিট হওয়ার কারণে এখন যে কোনো জরুরি মুহূর্তে রোগীপত্র বাইরে নেওয়া, হাসপাতালে নেওয়া, ফুলবাড়িতে সদর হাসপাতালে নেওয়া, এর একটা খুব একটা সুবিধা হয়ে গেছে। ভূখণ্ড আছে কিন্তু সার্বভৌমত্ব ছিল না আমাদের। বাংলাদেশ হওয়ার পরে এখন কৃষি অফিসার আসে, পরামর্শ দেয় যেভাবে আবাদ করা লাগে। মুক্তি মিলেছে নিজ ভূমে পরবাসী জীবনের, শোষণ বঞ্চনা আর অবরুদ্ধ জীবন থেকে মুক্তির সেই উচ্ছ্বাস এখন বাসিন্দাদের মুখে মুখে। দীর্ঘ 68 বছর কাটিয়েছেন বন্দি জীবন। ছিল না খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক বিষয়গুলোর পর্যাপ্ত ব্যবস্থা। 2015 সালে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেন ছিটমহলের লাখো মানুষ। নিশ্চিত হয়েছে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সেবা, কৃষিসহ সব ধরনের সুযোগ সুবিধা। বিলুপ্ত ছিটমহল এখন বদলে যাওয়া জনপদ। সরকারিভাবে এই ছিটমহলে পর্যন্ত 35 কিলোমিটার রাস্তা পাকা করেছি এবং প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আমরা প্রতিটি ঘরে ঘরে সরকারের যে সোশ্যাল সেফটিনেস আমরা ভিজিটি প্রোগ্রাম আমরা চালু করেছিলাম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন এক সময়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ। আমরা বড় আশা করতেছি যে অসমাপ্ত উন্নয়নগুলো আমরা বাইগুলো সমাপ্ত করতে নিতে পারবো। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে দু দেশের 162টি ছিটমহলের মধ্যে ভারতের 111টি বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে এবং বাংলাদেশের 51টি ভারতের সঙ্গে যুক্ত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।